স্নেহের শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি সবাই যে যেখানে আছো সবাই ভালো আছো। আমি মোছাম্মদ মেরিয়া খাতুন, সহকারী শিক্ষক বাংলা, সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয়। আমি এখন তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র পড়াবো। শিক্ষার্থীরা, এখন জানিয়ে দেব আজকের পাঠের পাঠ্য বিষয়। আজকের পাঠ হচ্ছে বার্ষিক অংশ থেকে বাক্যতত্ত্ব। তো বাক্যতত্ত্ব পড়াতে গিয়ে আমরা কি আজকে জানবো, সেটি হচ্ছে বাক্যের পরিচয়, বাক্যের গঠন ও বাক্যের শ্রেণীবিভাগ। বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বের অর্থ হচ্ছে বাক্যের নীতি, অর্থাৎ তত্ত্ব শব্দের অর্থ হচ্ছে নীতি। বাক্য পড়াতে গিয়ে আমরা কি নিয়ম নীতি আলোচনা করব, আমরা জানবো এটি। তো প্রথমে বাক্যতত্ত্ব পড়াতে গেলে আমাদেরকে একটু পিছনে যেতে হয়। সেটি হচ্ছে যে ধ্বনি। ধ্বনি দিয়ে এখানে লেখা আছে যে ধ্বনি দিয়ে আমরা যে আলোচনা শুরু করেছিলাম শব্দে এসে তা নির্দিষ্ট কাঠামো লাভ করেছে। অর্থাৎ আমাদের ভাষার প্রথম স্টেজ হচ্ছে ধ্বনি। অর্থাৎ ভাষার মূল উপাদান কিন্তু যে চারটা, তার মধ্যে প্রথম ধ্বনি, তারপরে শব্দ, তারপরে শেষে বাক্য। তো আমরা এখন জেনে নেব যে আসলে ধ্বনি কিভাবে হয়। মানুষের মুখ বিহব্বরে গহ্বরে যে বাতাসের আঘাত, সেই আঘাতের ফলেই কিন্তু ধ্বনির সৃষ্টি হয়। অর্থাৎ মানুষের মুখ নিঃসৃত আওয়াজই ধ্বনি। তোমাদের আমি অনেক আগে ভাষা ও বাংলা ভাষা চ্যাপ্টারে পড়াইছিলাম, সেখানে আমি ধ্বনির সংজ্ঞা দিয়েছিলাম যে ধ্বনি কাকে বলে? মানুষের মুখ নিঃসৃত আওয়াজই ধ্বনি। কিন্তু এখানে একটা কথা আছে, সেটি হচ্ছে যে মানুষের সব ধ্বনি বা যে কোনো ধ্বনি কিন্তু আবার ধ্বনি ভাষা নয়। অর্থাৎ আমি বললাম আহ, এটা কোনো ভাষা হলো না। আবার পশু পাখি যে ডাকে, এটিও কিন্তু কোনো ভাষা নয়। তাহলে সকল ধ্বনি কিন্তু ভাষার মর্যাদা লাভ করতে পারে না। কোনগুলো তাহলে ভাষার মর্যাদা লাভ করে বা শব্দ হয়? সেটি হচ্ছে অর্থপূর্ণ। অর্থাৎ আবার এটি জেনে নাও যে অর্থপূর্ণ ধ্বনির সমষ্টি হচ্ছে শব্দ। অর্থপূর্ণ ধ্বনির সমষ্টি হচ্ছে শব্দ। এটি ছোট একটি সংজ্ঞা। ঠিক ধ্বনি কাকে বলে আমি যেমন বললাম ছোট একটি সংজ্ঞা, যে মানুষের মুখ নিঃসৃত আওয়াজই ধ্বনি, তেমনি অর্থপূর্ণ ধ্বনির সমষ্টি হচ্ছে শব্দ। তাই ভাষায় যে আমরা ধ্বনি হিসাবে গ্রহণ করছি যে বাকযন্ত্রের মাধ্যমে, এই বাকযন্ত্র দিয়ে আমরা যে অর্থবোধক শব্দটি পাচ্ছি সেটি শুধু শব্দ। অর্থাৎ যে কোনো শব্দের একটি অর্থ আছে। আবার আমরা ভাষার একটি ধ্বনির স্থলে যদি অন্য ধ্বনি দেই, তাহলে কিন্তু আবার অন্য একটি শব্দ হয়। যেমন ধরো কাল, কয়াকার ল কাল। এই কাল আমরা সময় হিসাবে বিবেচনা করি বা সময় বলে থাকি। কিন্তু যদি আমরা শুধু কটা বদলে দিই, তাহলে দিলাম খ, তাহলে কি হলো? খাল। তাহলে কাল আর খাল কিন্তু এক অর্থবোধক শব্দ হলো না। অর্থাৎ কাল হচ্ছে সময় আর খাল হচ্ছে একটি জায়গা, যেখানে জল বিশিষ্ট জায়গা। তাই ধ্বনির যে উপলব্ধি, এটি প্রত্যেক ভাষাভাষীদের মনের মধ্যেই আছে। সে যতই শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, তা সব মানুষই জানে, বোঝে এবং ব্যবহার করে থাকে। তো এখন ওই যে আমরা আলোচনা করতে চাচ্ছিলাম যে বাক্যতত্ত্ব, সেখানে আমরা আবার ফিরে আসি। শব্দ থেকে বৃহৎ একক হলো বাক্য। অর্থাৎ আমরা একটি শব্দ বলি, কলম, খাতা, আমি, তুমি। কিন্তু আমরা কি এই শব্দের মধ্যে সীমাবদ্ধ থাকি? আর এইটির মধ্যে সীমাবদ্ধ থাকলেই কি আমাদের মনের ভাব প্রকাশ হয় আর পুরো বাক্যই হয়? হয় না। সেজন্য বলছে যে শব্দ থেকে বৃহৎ একক হলো বাক্য।
অর্থাৎ ভাষার মূল উপকরণও কিন্তু বাক্য, এটি তোমরা জেনে রাখবে। আমরা যে শব্দই শিখি না কেন তার লক্ষ্য থাকে বাক্যে প্রয়োগ করার। অর্থাৎ এখানে একটি ব্যাপার আছে যে বাক্য বলতে যে কথন বা কথ্য বা বাচন যাই হোক না কেন, এটি আসলে পরবর্তীতে বাক্যে স্থান পায়। তো আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা যে ধ্বনি দিয়ে শব্দ শুরু করি, তারপরে কি হয়, আস্তে আস্তে সেটি পূর্ণ বাক্যে পরিণত হয় এবং মানুষের মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পায়। তাই এই বাক্য আবার কেউ বলে আর কেউ শোনে, তাই বাক্যের সঙ্গে এই দুইজনেরই কিন্তু একটি সম্পর্ক আছে। একজন হচ্ছে বক্তা আর একজন শ্রোতা। অর্থাৎ এই দুইজনের মধ্যে যদি কোনো ঘাটতি থাকে বা কোনো নিয়মের ব্যত্যয় ঘটে, তাহলে কিন্তু সেটি আবার বাক্য হবে না। আমি বললাম যে আমি বড়শি দিয়ে প্লেনে চড়ি, এখন তোমরা যদি এটা শুনলে, অর্থাৎ আমি প্রথম পক্ষ তোমরা দ্বিতীয় পক্ষ, তা এখন আমার সাথে তোমাদের তো সংযোগ হলো না, আমি যে কি বললাম সেটা তো তোমরা বুঝতে পারলে না, তাহলে কিন্তু এটি আবার বাক্য হলো না। তাই এই আমার যে প্রথম পক্ষ বক্তা, তার এই বাক্যটি দ্বিতীয় পক্ষ অর্থাৎ শ্রোতার কৌতূহল মেটাতে হবে, ইচ্ছা পূরণ করতে হবে। আমি তোমাদেরকে বললাম যে শিক্ষার্থীরা তোমরা মনোযোগ দিয়ে পড়ালেখা করবে, তোমরা তখন বুঝতে পারলে যে ম্যাডাম বা স্যার যেই হোক না কেন, শিক্ষক আমাদেরকে মন দিয়ে পড়ালেখা করতে বলছে, তাহলে কি হলো, আমার ওই বাক্যটি সার্থক হলো, সম্পূর্ণ হলো এবং তোমরা যারা শুনলে তারা কিন্তু এতে তৃপ্ত হলে। ঠিক আছে? তো এখন আমরা আসলে মূল পড়ায় চলে যাই। দেখো এখানে একটি আছে যে প্রত্যেকটি শব্দ কিভাবে বাক্যে পরিণত হয়। যেমন ধরো পড়া একটি শব্দ, এই শব্দটি বাক্যে প্রয়োগ করতে হলে আমাদের কিভাবে প্রয়োগ করতে হবে তা এখন আমি তোমাদেরকে শোনাবো। বইতে আছে, আমি পড়ালেখায় আনন্দ পাই। এক জাতীয় বই সবসময় পড়তে ভালো লাগে না। ছেলে মেয়েদের পড়ার সঙ্গে লেখার অভ্যাস দরকার। তোমরা ভালোভাবে লেখাপড়া করবে, যারা ভালো করে পড়াশোনা করে তারা একদিন বড় হয়। এই যে পড়া শব্দটা আমি বললাম, আমি যদি সবসময় বাক্যে পরপর পড়া 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 বলি, তাহলে কিন্তু এটি বাক্যের মর্যাদা লাভ করলো না, তার সাথে সংশ্লিষ্ট আরো কিছু শব্দ আমাকে যোগ করা লাগলো। তাহলে দেখো, আমি পড়ালেখায় আনন্দ পাই, তাহলে আমি যোগ করা হয়েছে, লেখায় যোগ করা হয়েছে, আনন্দ যোগ করা হয়েছে, পায় যোগ করা হয়েছে, তবেই না একটি বাক্য। তাহলে একটি শব্দ কিন্তু সবসময় সীমাবদ্ধ থাকে না, বাক্যের মধ্যে সে সম্প্রসারিত হয়, জড়িয়ে যায়, সুবিন্যস্ত হয়ে বসে। তারপরে এক জাতীয় বই সবসময় পড়তে ভালো লাগে না, এই পড়তে এর সাথে এক জাতীয় বই সবসময় এগুলো আছে। ছেলে মেয়েদের পড়ার সাথে লেখাপড়ার অভ্যাস করা দরকার। তাহলে ছেলে মেয়েদের এই পড়াটাকে বাক্যে পরিণত করার জন্য আমরা কি কি শব্দ নিছি, ছেলে মেয়েদের সঙ্গে লেখার অভ্যাস করা দরকার। তাহলে শুধু বাক্যতত্ত্বের মধ্যে কি কি আসছে, বাক্য এবং বাক্যের জন্য প্রয়োজনীয় উপাদানগুলোর সম্পর্কই বাক্যতত্ত্বে আলোচনা করা হয়। তাহলে আমরা বাক্যতত্ত্বে কি কি আলোচনা করে থাকি, বাক্য এবং বাক্যের জন্য প্রয়োজনীয় উপাদান, বাক্য গঠন করতে হলে কি কি উপাদান লাগে সেগুলো সম্পর্কে যে আলোচনা, তাই হচ্ছে বাক্য তত্ত্ব। এখন আমরা জেনে নেব বাক্যের পরিচয়। বাক্যের পরিচয়ে একটু কথা বলতে চাই, সেটি হচ্ছে এক বা একাধিক শব্দ সাজিয়ে বাক্য তৈরি হয় এবং বাক্যে শব্দগুলোর পরস্পর অন্বয় বা সম্পর্ক থাকতে হয়। তোমরা হয়তো বলতে পারো যে ম্যাডাম এক বা একাধিক শব্দ সাজিয়ে বাক্য তৈরি হয় কেন? আমরা তো জানি যে একসঙ্গে অন্তত ৩-৪টা শব্দ লাগে, তবেই না একটি বাক্য। কিন্তু দেখো আমি বলছি,
এক বা একাধিক শব্দ কিভাবে সাজিয়ে বাক্য তৈরি হয়? একটা শব্দ দিয়েও কিন্তু কোনো কোনো সময় মনের ভাব প্রকাশ হয়ে থাকে। যেমন আমি তোমাদেরকে বললাম একজনকে, যাও, বসো, আসো, এগুলোও কিন্তু একটি শব্দ এবং একই সাথে মনের ভাব প্রকাশ করছে, তাই এটিও একটি বাক্য। তবে সার্থক বাক্যের মধ্যে এটা পড়ে না। একাধিক শব্দ সাজিয়ে বাক্য তৈরি হয় এবং অবশ্যই বাক্যের শব্দগুলোর পরস্পর অন্বয় বা সম্পর্ক থাকতে হবে। একটু আগে আমি বললাম তোমাদের যে পড়া, 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 তিনটি কিন্তু একই শব্দ। তাহলে কি এই শব্দগুলোর সাথে অন্বয় বা সম্পর্ক আছে? একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নাই, যা মনের ভাবও প্রকাশ করছে না। কিন্তু আমি যদি বলি যে আমি প্রতিদিন সকালবেলায় কোরআন শরীফ পড়ি, তাহলে কিন্তু তোমরা বুঝে ফেললে যে ম্যাডাম প্রতিদিন সকালবেলায় কোরআন শরীফ পড়ে। তাহলে এখানে কয়টা অর্থ হলো? আমি প্রতিদিন সকালবেলায় কোরআন শরীফ পড়ি। বাকি চারটা শব্দ এই পড়া শব্দের সাথে আমাকে জুড়ে দিতে হলো এবং অবশ্যই সংশ্লিষ্ট হতে হবে। আমি যদি এখানে বই পড়ার দেই বা পানি পড়া দেই, তাহলে কিন্তু তোমরা হাসবে যে না, এটা তো হলো না ম্যাডাম, এটা কি বলছে? অর্থাৎ আমার প্রত্যেকটা শব্দের একটার সাথে আরেকটার সম্পর্ক থাকতে হবে, সার্থক হচ্ছে কিনা, মনের ভাব প্রকাশ হচ্ছে কিনা। আসল উদ্দেশ্যে কিন্তু শব্দগুলো সুবিন্যস্ত আকারে সাজিয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পাওয়া। ওই যে একটু আগে আমি বললাম যে এখানে একটি কথা আছে বাক্যের মধ্যে, সেটি হচ্ছে বক্তার শ্রোতা, অর্থাৎ প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ। বক্তা কি বলছে সেটা অবশ্যই শ্রোতাকে তার মনের ভাব প্রকাশ করে দিতে হবে। বক্তা যদি এলোমেলো কথা বলে তাহলে তো শ্রোতা অবশ্যই সেটা বুঝবে না, তাহলে সেটিও সার্থক বাক্য হলো না। অর্থাৎ ওই বাক্যের শব্দের মধ্যে গোলমাল ছিল। ঠিক আছে, এখন দেখো আরেকটি কথা আছে যে আমি বাড়ি গিয়ে ভাত খাবো। মনে রাখবে আরেকটি কথা যে শব্দ যখন বাক্যে স্থান পায় তখন তার পরিচয় বদলে যায় বা আলাদা হয়। এই যে একটি কথা আছে যে আমরা আলাদা বললাম বই, খাতা, কলম, বাড়ি, গাড়ি, এগুলা কিন্তু একটি একটি শব্দের একটি একটি অর্থ। কিন্তু যখন আমি বই পড়ি, আমার বাড়ি কুষ্টিয়া, এই যে বললাম দুই রকম কথা, তখন কিন্তু এই শব্দগুলোর পরিচয় আলাদা হয়ে যায়। সেই পরিচয়টা কি? সেটি হচ্ছে পদ। অর্থাৎ শব্দ যখন বাক্যে স্থান পায় এবং বাক্যে যখন জায়গা নেয় তখন তার পরিচয় হয় পদ। তাহলে বাক্যের মধ্যে শব্দগুলোর নাম কি হয়? পদ। আর এমনি যদি তুমি এক একটা আলাদা শব্দগুলো, সেগুলি হচ্ছে আলাদা শব্দ, অর্থাৎ একটি শব্দের একটি অর্থ। কিন্তু এই শব্দগুলো যখন বাক্যের মধ্যে স্থান পায়, যেমন আমি বই পড়ি, আমি বই পড়ি, এগুলো আলাদা আলাদা একটি একটি এই বাক্যের পদ। তাই শব্দের সঙ্গে বিভক্তি যোগ করলেই পদ তৈরি হয়। এখানে আরেকটি কথা তোমরা বলতে পারো যে বিভক্তি আবার কি ম্যাডাম? বিভক্তি হচ্ছে যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের সাথে যোগ হয়ে অন্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে, তাই বিভক্তি। মনে রাখবে কি বললাম? যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের সাথে যোগ হয়ে অন্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে বা অন্যায় সাধন করে বা সম্পর্ক তৈরি করে, তাই হচ্ছে বিভক্তি। যেমন এখানে একটি শব্দ আছে, দেখো সে বাক্য আছে, সরি, আমি বাড়ি গিয়ে ভাত খাবো। দেখো আমি বাড়ি গিয়ে ভাত খাবো, এখানে এই বাক্যটিতে এক একটি শব্দে কোনো বিভক্তি বর্ণ বা বর্ণ সমষ্টি কিন্তু যুক্ত হয়নি। কিন্তু যখন বলছি যে আমি বই পড়ি, তখন কিন্তু আমিতে কোনো, আমি একটি মূল শব্দ, বইও একটি মূল শব্দ, কিন্তু পড়ি, এই পড়ি পদটি তৈরি হয়েছে পর ধাতুর সাথে ই বর্ণ যোগ হয়ে, অর্থাৎ এখন এখানে ই বর্ণ নয়, ই বিভক্তি। অর্থাৎ আমরা সংজ্ঞায় বলেছিলাম যে বর্ণ বা বর্ণ সমষ্টি, ঠিক আছে, এবার বোঝা গেছে? আবার যদি আমি স্কুলে যাই, মনে করো তোমাদের কথাই বলি,
আমি স্কুলে যাই, ঠিক আছে? আমি স্কুল যাই, এটা 3টা শব্দ, কিন্তু তার সাথে আমার স্কুলে কি বিভক্তি যোগ হয়েছে, কি জুড়ে দিছে? এই এই এটাই হচ্ছে বিভক্তি। তাহলে শব্দের সাথে বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ হয়েছে, আর তাতেই সে কি হয়েছে, বিভক্তির রূপ লাভ করছে। এবং বলছে যে অন্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে, অর্থাৎ আমি স্কুল যাই, এটা কিন্তু হলো না। কিন্তু যখন আমি বলবো যে আমি স্কুলে যাই, আমি স্কুল যাই, এটা আমি নিজেই একটা স্কুল, কিন্তু যখনই আমি এই বিভক্তি জুড়ে দিচ্ছি, তখন এই যায়ের সাথে একটা সম্পর্ক তৈরি হয়েছে, আমার সাথে একটা সম্পর্ক তৈরি হয়েছে। তাই এখানে বলা হয়েছে যে একটি শব্দের সাথে যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ হয়ে অন্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করছে, তাই বিভক্তি। এই বিভক্তি কখনো ধাতুর সাথে, ক্রিয়ার সাথে যোগ হয়, আবার কখনো শব্দের সাথে যোগ হয়। তো আমরা এখানে আর বেশি দেরি করব না, অন্য প্রসঙ্গে চলে যাব। এখন আরেকটি কথা আছে এখানে, যে যেখানে বিভক্তি দেখা যায় না, সেখানে মনে মনে একটি শূন্য বিভক্তি কল্পনা করতে হবে। অর্থাৎ এই যে এখানে আছে যে আমি এবং বই, এই পদে কিন্তু কোনো বিভক্তির চিহ্ন নেই। আছে কি তোমরা দেখো তো, আমি এবং বইয়ে কোনো বিভক্তি চিহ্ন নেই, কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি নেই। তাই এখানে আমাদেরকে কল্পনা করতে হবে শূন্য বিভক্তি, ঠিক আছে? এরপরে আমরা চলে আসলাম বাক্যের গঠনে। সাধারণত কর্তা, কর্ম ও ক্রিয়াপদ নিয়ে বাংলা বাক্য গঠিত হয়। তবে আদর্শ বা সার্থক বাক্যের কয়েকটি গুণ বা শর্ত থাকতে হয়। অনেক সময় গঠনসূত্র ছাড়াই কিন্তু বাক্য গঠিত হয়। বাক্য গঠিত হয় শব্দ দিয়ে, এবং বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে তখন রূপ বদলে পদ বলা হয়। তাই আমরা বলছি যে বিভিন্ন পদের সাহায্যে যে বাক্য গঠিত হয়, এগুলো কিন্তু শুধু পাশাপাশি বসালেই হবে না, ঠিক আছে? এর আবার একটু নিয়ম আছে। ওই যে উপরে আমি তোমাদের একটু আগে বললাম যে কর্তা, কর্ম এবং ক্রিয়াপদ, যেমন আমি ভাত খাই, আমি স্কুলে যাই, তোমরা মন দিয়ে লেখাপড়া করো। তো এই যে বাক্যগুলো বললাম, এখানে প্রথম কিন্তু আমি, তোমরা, আমরা এগুলো আছে, এটি হচ্ছে কর্তা। আর ভাত খাই, ভাত হচ্ছে কর্ম, আর খাই ক্রিয়াপদ। তাহলে আমরা কি পেলাম, কর্তা, কর্ম আর ক্রিয়াপদ। তবে আদর্শ বা সার্থক বাক্যের কয়েকটি গুণ বা শর্ত থাকতে হয়। আবার অনেক সময় গঠনসূত্র ছাড়াও বাক্য গঠিত হয়, যেটি তোমাদেরকে আমি বলছি। সেটি হচ্ছে, মনে করো পাখি ওড়ে, তাহলে তো এখানে পাখি কর্তা আর ওড়ে হচ্ছে ক্রিয়াপদ, এখানে কিন্তু কর্ম নেই। সেজন্য একটু তোমাদেরকে বলে রাখলাম যে কখনো কখনো গঠনসূত্র ছাড়াও কিন্তু বাক্য তৈরি হয়ে থাকে। তবে অবশ্যই আদর্শ বা সার্থক বাক্যের কয়েকটি গুণ বা শর্ত থাকতে হয়। আবার যদি শুধু ক্রিয়াপদ, তোমাদের প্রথম দিকে আমি বলেছিলাম যে যাও, খাও, আসো, এগুলোও কিন্তু অর্থ প্রকাশ করে থাকে। তাই শুধু ক্রিয়াপদ দিয়েই এখানে বাক্য তৈরি হয়েছে। এখন যেমন পদগুলোকে সুবিন্যস্তভাবে সাজাতে হবে, যেটা বলছিলাম বাক্যের গঠনে, যে বাক্যে এই পদগুলো সুবিন্যস্তভাবে একটার পর একটা সাজাতে হবে, এবং তার সুনির্দিষ্ট নিয়মও আছে। সেই নিয়মগুলো মেনেই কিন্তু আমরা বাক্যে এই শব্দগুলো সাজাবো। ভাষার শুদ্ধ এবং সার্থক প্রয়োগের জন্য কিন্তু একটা স্পষ্ট ধারণা থাকতে হয়। আমি যে ভাষাটা সম্বন্ধে আমার জ্ঞানই নাই বা জানি না, তখন যদি আমি সেই ভাষাটা পরপর সাজাই, তাহলে কিন্তু হবে না। যেমন আমি চন্দ্র দর্শন করিলাম, এটা একটা কিন্তু বাক্য, কিন্তু এখানে ভাষার শুদ্ধ বা গুরু গম্ভীর এরকম জিনিসও একটু লক্ষ্য করতে হবে। যেখানে সেখানে যে কোনো পদ দিয়ে কিন্তু তোমরা বাক্য তৈরি করতে পারবে না। যেমন সহজ করেই দেওয়া হয়েছে যে আমি ভাত খাই, এটা আমি একটু আগে বলেছি বাংলায়, যে আমি ভাত খাই, অর্থাৎ আমি হচ্ছে কর্তা,
ভাত হচ্ছে কর্ম, খায় হচ্ছে ক্রিয়াপদ, অর্থাৎ কর্তা, কর্ম, ক্রিয়া। ইংরেজিতে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, অর্থাৎ সংক্ষেপে SOV। তো ইংরেজির বেলায় কিন্তু আবার একটু আলাদা আছে। যেমন আমি ভাত খাই, আই ইট রাইস। ইংরেজদের কর্তা, ভার্ব, তারপরে কর্ম। তাহলে আমাদের সাথে তাদের বাংলা বাক্য গঠনের কোনো নিয়মে মিল নেই। এই জন্যে তাদের সাথে আমাদের পার্থক্য আছে। কখনো কখনো বাক্যের এই গঠনসূত্র মানা হয় না, কিন্তু সাধারণভাবে তা অনুসরণ করতে হবে। ওই যে একটু আগে বললাম যে পাখি ওড়ে, কখনো কখনো এই গঠনসূত্র মানা হয় না। যেমন পাখি ওড়ে, কর্তা এবং ক্রিয়াপদ দিয়ে কিন্তু এই বাক্যটি তৈরি করা হয়ে গেছে, যার জন্যে আর এখানে কর্মের দরকার হয়নি। তো ঠিক আছে, এরপরে আমরা শিক্ষার্থীরা এখন আমরা বাক্যের শ্রেণী বিভাগ আলোচনা করব। ভাবগত দিক থেকে বাক্যকে 4টি শ্রেণীতে ভাগ করা যায়: বিবৃতিমূলক, জিজ্ঞাসাবোধক, বিস্ময়বোধক এবং অনুজ্ঞাবাচক। এখানে আরেকটু তোমাদেরকে বলে রাখি, সেটি হচ্ছে গঠনগত দিক থেকেও কিন্তু তোমার বাক্য 3 প্রকারের হয়ে থাকে। একটি তা হচ্ছে সরল, জটিল আর যৌগিক। তো যেহেতু এখানে নাই, আমি একটু খালি বলে দিলাম। তাহলে আমরা ভাবগত দিক থেকে বাক্য কত প্রকার পেলাম? 4 প্রকার পেলাম। 1 হচ্ছে বিবৃতিমূলক, 2 হচ্ছে জিজ্ঞাসাবোধক, 3 বিস্ময়বোধক এবং অনুজ্ঞাবাচক। এখন জেনে নেব বিবৃতিমূলক বাক্য কাকে বলে। যে বাক্যে কোনো কিছু বিবৃত করা হয়, অর্থাৎ বর্ণনা করা হয়। বিবৃত মানে হচ্ছে বর্ণনা করা, তাকে বিবৃতিমূলক বাক্য বলে। যেমন রাস্তা বড় বিপদসংকুল, সকালে আমরা শহর দেখতে বের হলাম, আকাশ বর্ণহীন গ্যাসে ভরা। তো আমরা সাধারণ বর্ণনা, আমার সাথে তোমাদের দেখা হলো, তোমরা বললে কেমন আছেন ম্যাডাম, আপনি আজকে কিসে স্কুলে আসলেন, এরকম নর্মাল যে কথাবার্তা, সেগুলি হচ্ছে বিবৃতিমূলক। আমরা মন দিয়ে লেখাপড়া করি, আমরা প্রতিদিন স্কুলে যাই, আমি সকালে ঘুম থেকে উঠি, আমি প্রতিদিন নামাজ পড়ি, এগুলোই হচ্ছে বিবৃতিমূলক, অর্থাৎ বর্ণনা করা হয়েছে। এখন আমরা এই বিবৃতিমূলক বাক্য আবার 2 প্রকারে ভাগ করতে পারি। একটি হচ্ছে হ্যাঁ বোধক, আর একটি হচ্ছে না বোধক। অর্থাৎ হ্যাঁ হচ্ছে স্বীকার করা, কোনো কিছু স্বীকার করা, আর না হচ্ছে অস্বীকার করা। একটু মনে রাখার টেকনিক হিসাবে তোমরা জেনে নাও। তাহলে বিবৃতিমূলক কত প্রকার? 2 প্রকার। সেটি হচ্ছে হ্যাঁ বোধক আর না বোধক। অর্থাৎ হ্যাঁ বোধক বলতে স্বীকার করা, কোনো কিছুকে স্বীকার করে নেওয়া, আর না হচ্ছে না স্বীকার করা। হ্যাঁ বোধক কি? যে বাক্য দ্বারা হ্যাঁ সূচক অর্থ প্রকাশ পায়। এই হ্যাঁ বোধক কিন্তু আবার বিবৃতির মধ্যেই, মনে রাখিও, এটা কিন্তু আলাদা নয়। তাহলে এখানে কি দাঁড়ালো কথাটা? যে বিবৃতিমূলক বাক্য হবে, আসলে যে বিবৃতিমূলক বাক্য দ্বারা হ্যাঁ সূচক অর্থ প্রকাশ পায় তাকেই হ্যাঁ বোধক বাক্য বলা হয়। যেমন সোমা বই পড়ে, সোমা এখানে কিন্তু স্বীকার করা হয়েছে যে সোমা বইটা পড়ছে। আকাশ ফুটবল খেলে, আমরা পরিষ্কার বুঝতে পারছি যে আকাশ ফুটবল খেলে। সানজিদা গান গায়। তাহলে এই বাক্যগুলোর মধ্যে কোথাও কিন্তু কোনো অন্য কিছু প্রকাশ পায়নি, সম্পূর্ণ হ্যাঁ সূচক, অর্থাৎ স্বীকারোক্তি, স্বীকার হচ্ছে। তারপরে আসছে না বোধক। না বোধক বলতে আমরা যে কোনো জিনিসকে না, অস্বীকার করা, এটাকে বুঝিয়ে থাকি। তাহলে এখানে কি আছে? যে বাক্য দ্বারা না সূচক অর্থ প্রকাশ পায়। এখানেও আবার তোমাদের স্মরণ করায় দেই, সেটি হচ্ছে এটিও কিন্তু বিবৃতিমূলক বাক্যের অংশ। অর্থাৎ যে বিবৃতিমূলক বাক্য দিয়ে না সূচক অর্থ প্রকাশ পাবে তাকেই না বোধক বাক্য বলে। যেমন টুম্পা সিনেমা দেখবে না, সে কিন্তু অস্বীকার করছে। কি করছে? অস্বীকার করছে।
আমরা আজ মাঠে যাইনি, আমরা কিন্তু যদি বলতাম আমরা আজ মাঠে যাই, তাহলে কিন্তু স্বীকার করে নেওয়া হলো। কিন্তু আমরা বলছি যে আমরা আজ মাঠে যাইনি, আমরা স্বীকার হচ্ছি না। এ গ্রামে একজন ডাক্তারও নেই, অর্থাৎ স্বীকার করা হচ্ছে না। এখানে বর্ণনার মধ্যে বলা হচ্ছে যে এই গ্রামে কোনো ডাক্তার নাই। ক্লিয়ার? এরপরে জিজ্ঞাসাবোধক। তাহলে আমরা এতক্ষণ কিন্তু আলোচনা করতেছিলাম ভাবগত দিক বাক্যের 4 প্রকারের। 1 নম্বর বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলকের দুটা ভাগ, একটি হ্যাঁ বোধক, না বোধক, সেই দুটি। এখন আমরা 2 নম্বর মূল যে প্রকার সেটি জিজ্ঞাসাবোধক বা প্রশ্ন বাক্য। তাহলে এখন কাকে বলে দেখি। সংবাদ পাওয়ার জন্য শ্রোতাকে লক্ষ্য করে যে বাক্য বলা হয় তাকে জিজ্ঞাসাবোধক বাক্য বা প্রশ্ন বাক্য বলা হয়। সংবাদ পাওয়ার জন্য, এখানে কিন্তু কোনো গ্রামের সংবাদ না, যে ওই টেলিভিশনের সংবাদ না। এই সংবাদটা হয়তো এখানে দেওয়া হয়েছে আসলে প্রথম পক্ষ। একটু আগে তোমাদের আমি ভূমিকা ক্লাসে বলছিলাম যে এখানে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে লক্ষ্য করে যে বাক্য বলে, অর্থাৎ বক্তা শ্রোতাকে লক্ষ্য করে যে বাক্য বলে কিছু শোনার জন্য, শোনার আকাঙ্ক্ষার জন্য, সেটি কিন্তু প্রশ্ন বা জিজ্ঞাসা। মনে থাকবে? আবারও বলছি, এখানে সংবাদ পাওয়ার জন্য বলতে আসলে কোথাও এর অন্য কোনো সংবাদ না। যেমন তুমি কি চাও, এটি তো আর সংবাদ না, ঠিক না শিক্ষার্থীরা? এটি তো আর কোনো সংবাদ না। তাহলে যদিও বইয়ে এখানে লেখা আছে যে সংবাদ পাওয়ার জন্য, আসলে বক্তা শ্রোতার কাছ থেকে কিছু জানতে চায়, শোনার যে আকাঙ্ক্ষা সেটিকে তার পরিপূর্ণ করার জন্য কিছু কথা বলে থাকে বা যে ধরনের বাক্য বলে থাকে সেটি হচ্ছে প্রশ্নবোধক বা জিজ্ঞাসাবোধক বাক্য। যেমন, আজ কি তোমার স্কুল খোলা? আপনি চা খাবেন কি? তুমি কি ভাবছো? ওই যে আমি বললাম যে তুমি কি চাও? তোমার নাম কি? এই যে শোনার আকাঙ্ক্ষা, তোমার নাম কি? আমার নাম মেরি। তাহলে তোমরা শুনলে এবং তোমার আকাঙ্ক্ষাকে তৃপ্ত করলে, আকাঙ্ক্ষাকে পরিপূর্ণ করলে। তুমি বুঝতে পারলে যে আমি একজন টিচার, আমার নাম মেরি। তোমরা কি চাও? আমি তোমাদের বললাম। বক্তা শ্রোতাকে এই প্রশ্নটা, এই জিজ্ঞাসাটা ছুড়ে দিল। তখন কিন্তু শ্রোতা আরেকটা উত্তর দেয়। এই কারণেই তার সেই প্রশ্নটা, তার সেই শোনার যে আকাঙ্ক্ষাটাকে পরিতৃপ্ত করার জন্য, সংবাদটা জানার জন্য যেভাবে প্রশ্ন করা হয় বা যে বাক্য বলা হয় সেটি কিন্তু প্রশ্নবোধক বা জিজ্ঞাসাবোধক বাক্য। এরপরে আসছে বিস্ময়বোধক বাক্য। এ ধরনের বাক্যে বিস্ময়, উচ্ছ্বাস ইত্যাদি আকস্মিক ও প্রবল আবেগ প্রকাশ পায়। এখানে আমি একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে এই বিস্ময়বোধক বাক্যের সাথে একটি ব্যাপার আছে, সেটি হচ্ছে তোমার আবেগ। এই আবেগের মধ্যে 3-4টি জিনিস থাকে, সেটি হচ্ছে বিস্ময়, আনন্দ, দুঃখ, ঘৃণা। ঠিক আছে? এবং এখানে অনেক সময় সম্বোধনও আছে। বিস্ময়বোধকের মধ্যে তাহলে কি কি থাকলো? আবেগ এবং সম্বোধন। এই বিস্ময় এবং সম্বোধন এর মধ্যে হচ্ছে উচ্ছ্বাস, আনন্দ, উচ্ছ্বাস বা আনন্দ, দুঃখ, ঘৃণা এবং আকস্মিক প্রবল আবেগ, এগুলো যদি প্রকাশ পায় তাহলে সেটি হবে বিস্ময়বোধক বাক্য। যেমন, বাপরে কি প্রচন্ড গরম। এখানে কিন্তু তোমার আকস্মিক প্রবল আবেগকে বোঝানো হয়েছে। লোকটার কি সাহস, এটি বিস্ময় প্রকাশ করেছে। ছি ছি, তুমি এটা করতে পারলে, এটি ঘৃণা প্রকাশ করেছে।
ওরে বাবা, কত বড় সাপ, এটি ভয় প্রকাশ করেছে। আর সম্বোধন যেটা বললাম সেটি হচ্ছে, হে আল্লাহ, তুমি আমার সহায় হও। এই যে আমি আল্লাহকে খুব জোরালোভাবে সম্বোধন করলাম, এখানেও কিন্তু বিস্ময় চিহ্ন হয়ে থাকে বা বিস্ময়বোধক বাক্য আমরা বলে থাকি। এরপরে আছে অনুজ্ঞাবাচক বাক্য। এটিতে অনুরোধ, আদেশ, প্রার্থনা, আশীর্বাদ, মিনতি, এই 5টি জিনিস এ বাক্যে প্রকাশ পায়। অর্থাৎ যে ধরনের বাক্যে অনুরোধ, আদেশ, প্রার্থনা, আশীর্বাদ, মিনতি ইত্যাদি প্রকাশ পায় তাকে অনুজ্ঞাবাচক বাক্য বা অনুজ্ঞা বাক্য বলা হয়। অর্থাৎ অনুজ্ঞাবাচক বাক্যের আর এক নাম অনুজ্ঞা বাক্য। অনুরোধ হচ্ছে, দেখো বইটি আমাকে পড়তে দাও না। আদেশ, তুমি ক্লাসে কথা বলবে না। প্রার্থনা, বাংলাদেশ চিরজীবী হোক। আশীর্বাদ, আল্লাহ তোমার মঙ্গল করুন। মিনতি, কাল আসতে ভুল করবে না কিন্তু। এই 5টি উদাহরণই এখানে দেওয়া আছে। তো এই 5টি উদাহরণ দিয়েই আমরা অনুজ্ঞাবাচক বাক্য চিনতে পারবো। ঠিক আছে? তো শিক্ষার্থীরা, আসলে তোমাদের এই পাঠটি আমি এইমাত্র শেষ করলাম। এখন আমি তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিব এবং অনুশীলনীর যে তোমাদের দেওয়া আছে, খুব সুন্দর করে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে। তোমাদের এই অনুশীলনীর প্রশ্নগুলোও আমি উত্তরগুলো একটু বলে দিচ্ছি এবং এখানে কয়েকটি আমি আলাদা করে প্রশ্ন লিখে দিচ্ছি এবং উত্তরগুলোও বলে দিব। শুধু তোমরা এই উত্তরগুলো শুনে খাতায় লিখবে, কারণ আমি যদি সবই লিখে দেই তাহলে তো তোমরা আর বই খুলবেই না। এজন্য আমি তোমাদের শুধু প্রশ্ন দিয়েছি এবং উত্তরগুলো আমি বলে দিব, শুধু তোমরা বই দেখে বা আমার কথা শুনে লিখে নেবে। ঠিক আছে? যেমন অনুশীলনী হচ্ছে, যে কাজ করে তাকে কি বলে? কর্তা। ভাবগত দিক থেকে বাক্য কয় প্রকার? 4 প্রকার। বাংলা বাক্যের গঠন প্রক্রিয়া কি? কর্তা, কর্ম, ক্রিয়া। যে বাক্যে কোনো কিছু বিবৃত করা হয় তাকে কি বলে? বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক বাক্য কয় প্রকার? 2 প্রকার। সংবাদ পাওয়ার জন্য শ্রোতাকে লক্ষ্য করে যে বাক্য বলা হয় তাকে কি বলে? জিজ্ঞাসাবোধক বা প্রশ্ন বাক্য বলে। যে ধরনের বাক্যে বিস্ময়, উচ্ছ্বাস, আকস্মিক ও প্রবল আবেগ প্রকাশ পায় তাকে কি বলে? বিস্ময়বোধক বাক্য। যে ধরনের বাক্যে অনুরোধ, আদেশ, প্রার্থনা, আশীর্বাদ, মিনতি ইত্যাদি প্রকাশ পায় তাকে কি বলে? অনুজ্ঞাবাচক। পিউ সিনেমা দেখতে পছন্দ করে না, এটি বিবৃতিমূলক বাক্য। তোমরা হয়তো বলতে পারো যে এখানে পিউ সিনেমা দেখতে পছন্দ করে না স্বীকার করা হয়নি, কিন্তু আমি তোমাদের আগেই বলেছিলাম, মনে আছে, যে না বোধক বাক্য বিবৃতিমূলকেরই একটা পার্ট বা প্রকার। অতএব এখানে যেহেতু না বোধকের কোনো কলাম নাই, বিবৃতিমূলক আছে, কি হবে? বিবৃতিমূলক বাক্য। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুন, এটি অনুজ্ঞাবাচক বাক্য। এখন তোমরা জেনে নাও বাড়ির কাজের এই অতিরিক্ত প্রশ্নগুলো। ধ্বনি কিসে নির্দিষ্ট কাঠামো লাভ করে? শব্দে। শব্দের বৃহৎ একক কি? বাক্য। বক্তার মনোভাব স্পষ্ট হয় কিভাবে? বাক্যের পদগুলোর মধ্যে অন্যয় সম্পর্ক থাকলে। বক্তার মনোভাব স্পষ্ট হয় কিভাবে? বাক্যের পদগুলোর মধ্যে অন্যয় বা সম্পর্ক থাকলে, পরস্পর সম্পর্ক থাকলে। শব্দ বাক্যে স্থান পেলে তার পরিচয় কি হয়? পদ। শব্দের সাথে কোনটি যোগ করলে পদ তৈরি হয়? বিভক্তি। পদ তৈরির সূত্র কি? শব্দ যোগ বিভক্তি। পদে বিভক্তি না থাকলে কি করতে হয়? শূন্য বিভক্তি কল্পনা করতে হয়। একটি সার্থক বাক্য কিভাবে গঠিত হয়? শব্দগুলো পদক্রম অনুযায়ী সাজালেই সার্থক বাক্য গঠিত হয়। আবারও বলছি, একটি সার্থক বাক্য কিভাবে গঠিত হয়? শব্দগুলো
পদক্রম অনুযায়ী সাজালে সার্থক বাক্য গঠিত হয়। ভাবগত দিক থেকে বাক্য কত প্রকার? 4 প্রকার। পাখি ওড়ে বাক্যটিতে কি মানা হয়নি? বাক্যের গঠন সূত্র। বিবৃত শব্দের অর্থ কি? বর্ণনা। ইংরেজি বাক্যে কর্মের অবস্থান কোথায়? শেষে। বাংলা বাক্যে কর্মের অবস্থান কোথায়? মাঝে। বাক্যে পদ সাজানোর নিয়ম সব ভাষায় একই হয় কি? না। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো। তোমাদেরকে আবারও বলছি, তোমাদের বার্ষিক পরীক্ষার সামনে সুন্দর করে বইগুলো, এই চ্যাপ্টারটি সুন্দর করে পড়বে, রিডিং পড়বে। আমি কোন শব্দগুলো মুখে বলেছি আলাদা করে এবং বই থেকে বলেছি সেগুলো একটু খেয়াল করবে। তারপরে এই যে অতিরিক্ত প্রশ্নগুলো, এগুলো তোমাদের বইয়ের মধ্যেই আছে, আমি তো আর বাইরে থেকে দেই নাই। অবশ্যই তোমরা এই বই দেখে দেখে আমার কথা মিলায়ে তুলে নিবে, কারণ বেশি জানলে তুমি বেশি ভালো করতে পারবে, জানতে পারবে, বেশি ভালো রেজাল্ট করতে পারবে। আর একটা কথা বলি, সেটি হচ্ছে যে তোমাদের এটি তো 50 মার্কের পরীক্ষা, তো 30 মার্ক রচনামূলক আর 20 মার্ক হচ্ছে বহু নির্বাচনী। তাহলে তোমাদেরকে এই বহু নির্বাচনী প্রশ্নগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। সুন্দর করে মুখস্থ করবা আর খাতায় নোট করবা, আরো বেশি বেশি করে করবে, কারণ ভালো রেজাল্ট করতে হলে বেশি মনোযোগের সাথে পড়তে হবে। ধন্যবাদ সবাইকে।